মহিলা মহলে আপনাদের স্বাগত। আজকে মহিলা মহলে আমাদের বিষয় আইনের দর্পণে। আর আজকে স্টুডিওতে আমাদের যিনি রয়েছেন অতিথি হিসেবে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। নমস্কার আপনাদের সকলকে, যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দেব যে আপনি আমাকে এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন বলে। আমি নিছক আপনাকে খুশি করবার জন্য কথাটা বলিনি, কারণ রেডিওর সঙ্গে আমার যোগাযোগ বহু বছর। আমার মফস্বলে বড় হওয়া, আমরা রেডিও শুনতে শুনতে ঘুম থেকে উঠতাম, তখন কলকাতা কলকাতা খ ছিল। আমার বাবা ওই কলকাতা কয়ে খবর শুনতেন, মাঝে মাঝে গান শুনতাম। সে গায়কদের আজকাল তারা যে কী ছিলেন আমি কি করে বলবো, কি অসাধারণ তাদের গায়কই ছিল, আজকাল আমি যেন সেরকম শুনতে পাই না। আমি দেখুন সেইভাবে রেডিও শুনে বড় হয়েছি। তারপর আমি একটা অনুষ্ঠান করতে আপনাদের এখানে আসতাম বিদ্যার্থীদের জন্য। তারপরে বিভিন্ন অনুষ্ঠান ঘুরতে 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 মহিলা মহল, এবং যে বিশেষ বিষয়টা নিয়ে আপনি ডাকলেন, 15ই জুন আজকের দিনটা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এটা কি অসাধারণের তাৎপর্য। প্রতি বছর এই দিনটা পালিত হয়। এই 15ই জুন দিনটা প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে। এই দিনটাকে বলা হচ্ছে থিম বিয়ন্ড অ্যাওয়ারনেস মেকিং এল্ডার অ্যাবিউজ প্রিভেনশন ওয়ার্ক। বয়স্কদের যেভাবে অত্যাচারিত হতে হয়, অবহেলিত হতে হয়, সামাজিক সুরক্ষা তাদের নেই, সাধারণ বা ইংরেজিতে যাকে বলে প্রাইমারি হেলথ কেয়ারটুকুও তারা পান না, সেই পরিপ্রেক্ষিতে আজকের দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটাতে আপনি আমাকে ডেকেছেন, আমি সত্যি সত্যি ধন্য মনে করছি। আসলে এই প্রয়োজনটা এখন হয়ে দাঁড়িয়েছে। সমাজ এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা দেখে বেশি করে আজকে এই বিষয়, অর্থাৎ 15ই জুনকে আমরা যে প্রবীণাদের সুরক্ষার কথা আজকে তুলে ধরব, এইটা বোধহয় ভাবতে গেলে একটু অবাক লাগে। কারণ এটাই তো আমাদের সেই দেশ যেখানে বিদ্যাসাগর তার মায়ের এক আদেশে একটি নদী পার করে গেছিলেন, এবং সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর বলে আমরা জানি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বৃদ্ধাশ্রমের কথা বলতে হচ্ছে। সেই সব প্রবীণাদের সুরক্ষার জন্য কি আইন আছে তা নিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সচেতন করার জন্য আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে। আমরা বাধ্য, বোধহয় সমাজ বাধ্য করেছে। দেখুন, আমি আকাশবাণীকে ধন্যবাদ দেব, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আপনি বিদ্যাসাগরের কথা বললেন, সত্যি সত্যি আজকালকার মেয়েরা বিশেষ করে বিদ্যাসাগরকে কতটা জানেন বা কতটা সম্মান দেখান, আমার মনে হয় দেখানো আরও বেশি করে উচিত। কারণ বিদ্যাসাগর না থাকলে অনেক কিছুই হতো না। এবং আমরা স্মার্ট মানুষের উদাহরণ বলতে অন্য অনেককে বুঝি, কিন্তু বিদ্যাসাগর, বিবেকানন্দ, তাদের বোধহয় আমরা ভুলে যাই। রাজা রামমোহন রায়, কতজনের নাম বলবো। আমি আর একটা কথা বলি, যে এই আকাশবাণীর প্রতিটি স্টেশন আমার খুব প্রিয়। আমি রেডিও মৈত্রী যেমন শুনি, আমি গীতাঞ্জলি তেমন শুনি, আমার গাড়িতে চলতে থাকে এবং আমার বাড়িতে চলতে থাকে। অতিরঞ্জিত কথাবার্তা, যাকে সোজা বাংলায় ফাজলামি বলে, তা ছাড়াও যে একটা অনুষ্ঠান কত সুন্দর করে করা যায় তা কিন্তু আকাশবাণীই দেখায়। এবং আজকের অনুষ্ঠানটার তাৎপর্য অসীম। আমি একটা কথা বলি আপনাকে, আমি কেন বলতে চাইছি আজকে আমার এই অনুষ্ঠানটায় এসে এত ভালো লাগছে। আমার বাবা বেশ কিছুদিন আগে গত হয়েছেন। বাবা 82 বছর বয়সে যখন তিনি গত হলেন, তখন আমি কিছু অভিজ্ঞতা পেলাম। আমি আমার বাবাকে হাসপাতালগুলিতে, আপনি জানেন হাসপাতাল নার্সিংহোমগুলিতে ওই হুইল চেয়ারে বসিয়ে আমি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিলাম। তখন একজন এলেন, তিনি ওখানকার কর্মী। তিনি আমার হাত থেকে ওই হুইল চেয়ারটা নিয়ে বাবাকে বললেন, দাদু আর কত বছর ব্যাটিং করবেন। আপনি ভাবতে পারছেন, এরকম কনসেপ্ট। একজন হাসপাতালের কর্মী, তিনি আমার বাবা, 82 বছর বয়স, যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। ঠিক আছে, আমি তো আমার বাবাকে শ্রদ্ধা সম্মান করবই, কিন্তু একজন সিনিয়র সিটিজেনকে একটু সম্মান অন্যদের কাছ থেকেও পেতে পারেন না? কর্মী বলছেন হাসপাতালে, দাদু আর কতদিন ব্যাটিং করবেন, শুনে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শুধু তাই না, গল্প আমার শেষ হয়নি।
সিনিয়র সিটিজেনরা অসুস্থ হলে সবচেয়ে বড় সমস্যা হয় তারা যে ওষুধগুলি খান, বড় বড় ট্যাবলেট তারা খেতে পারেন না। তাদের জন্য ডাক্তারবাবুরা যারা ট্যাবলেট তৈরি করেন, প্রস্তুতকারক সংস্থা, তারা ভাবেনও না যে একজন মানুষ যিনি বিছানায় শুয়ে রয়েছেন তিনি একটা বড় ট্যাবলেট খেতে পারবেন না, তার জন্য ছোট ট্যাবলেট তৈরি করা বা এমন কিছু ওষুধ তৈরি করা যা তারা শুয়ে শুয়েও খেতে পারেন। আমি দেখলাম ওই ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াতে হয়। তখন আমি ভাবলাম যে সত্যি কোথায় আমরা পড়ে রয়েছি। আমরা যে হাসপাতালে নিয়ে গেছিলাম সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং দিচ্ছেন সিনিয়র ডাক্তার, এবং তিনি বলছেন লুক অ্যাট দ্য স্কিন অফ দ্য সাবজেক্ট বলে আমার বাবার চামড়াটা টেনে ধরলেন। তার মানে আমার বাবা তার কাছে একটা সাবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা সম্মান পান না, এই নিয়ে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। ব্যাংকে আপনি দেখুন লম্বা লাইন, পোস্ট অফিসে দেখুন তাদের জন্য আলাদা কিউ নেই, একটা ডিসপেন্সারিতে যান যেখান থেকে ওষুধ পাওয়া যায় সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিউ নেই। অথচ নতুন আইনে বলা আছে এগুলো সব করতে হবে। আমি দেখেছি কোথাও করা হয়নি, কারণ আমরা মনে করি সিনিয়র সিটিজেনরা জায়গা ছেড়ে দেবেন, নতুনরা সে জায়গা নেবে। কাজেই আমরা অপেক্ষা করি কবে সিনিয়র সিটিজেনরা, আমাদের মা বাবারা জায়গা ছাড়বেন, সে জায়গায় আমি আসব। কিন্তু ওই সিনিয়র সিটিজেনকে, যাকে বলে চোখের পলকের ওপরে বসিয়ে রাখা, একটু আরাম দেওয়া, যে তুমি অনেক কাজ করেছো এবার একটু আরাম করো, আমরা করি না। আমি বাসে, মানে অন্যভাবে নেবেন না, আমি বাস্তব কথা বলছি, বাসে সিটে বসে থাকলে একজন সিনিয়র সিটিজেন আমাদের সামনে এলে আমরা বিরক্ত হই, এই রে ইনি আবার আমার সামনেই এসে দাঁড়ালেন, আমাকে তো আবার উঠতে হবে। অর্থাৎ এই কনসেপ্ট আমরা তৈরি করতে পারিনি যে সিনিয়র সিটিজেনরা সম্মানের, সিনিয়র সিটিজেনদের সুরক্ষা দিতে হবে, তাদের কেয়ার করতে হবে, তাদের কল্যাণের কথা ভাবতে হবে। অথচ ভারতবর্ষ একটি কল্যাণকর রাষ্ট্র, এই তো আমরা মনে করি, কিন্তু সিনিয়র সিটিজেনদের ততটুকু সম্মান আমরা দিতে চাই না। আপনি রাজনীতি দেখুন, রাজনীতিতেও তরুণ রাজনীতিবিদরা মনে করেন যে কবে সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ সরে যাবেন তার জায়গা আমি নেব। খেলার মাঠের কথা দেখুন, তরুণ খেলোয়াড় মনে করেন কবে পুরনো খেলোয়াড় সরে যাবেন তার জায়গা আমি নেব। বাস, রাস্তা, পথ, ঘাট, সর্বত্র পুরনোরা সরে যাবেন, নতুনরা জায়গা নেবে, এবং কত তাড়াতাড়ি তারা সরে যাবেন আমরা তার জন্য অপেক্ষা করছি। এবং এই জন্যই বোধহয় সংবিধান আইনত কিছু সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সুরক্ষা তো ওই আসে যখন সে নিগৃহীত হয়ে যায়, তারপরে আইনের দরবারে পৌঁছাতে হয়। তা প্রথমেই আমি জেনে নিতে চাইবো তাহলে এই প্রবীণ নাগরিক বলতে আমরা কাদের বুঝছি? দেখুন, প্রবীণ নাগরিক বলতে বলতে আমি দুটো কথা বলবো। একটি নির্দিষ্ট আইন তৈরি হলো অনেক পরে, ভারতবর্ষ স্বাধীনতা পাবার অনেকটা পরে। 1947 সালে যদি ভারতবর্ষ স্বাধীনতা পান তাহলে এই আইনটা তৈরি হলো 2007 সালে। আইনটার পুরো কথাটা হলো দি মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। তার সঙ্গে একটা রুল এলো 2008 সালে, এবং এখানে দুটো শব্দ বলল। একটা হলো পেরেন্ট। এই পেরেন্ট কারা? পেরেন্ট বলা হচ্ছে বাবা এবং মা। তিনি হতে পারেন বায়োলজিক্যাল মাদার, হতে পারেন অ্যাডপটিভ মাদার বা ফাদার, এবং হতে পারেন স্টেপ ফাদার বা স্টেপ মাদার। অর্থাৎ বায়োলজিক্যাল বাবা মা তো হবেনই, যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে অ্যাডপটিভ বাবা মাও হতে পারেন এবং স্টেপ বাবা মাও হতে পারেন, অর্থাৎ সৎ বাবা মাও হতে পারেন। এরপরে আর একটা কথাও মাথায় রাখতে হবে, সিনিয়র সিটিজেন। এই আইনে সিনিয়র সিটিজেন বলতে বলা হচ্ছে 60 বছর বয়স হলেই তিনি সিনিয়র সিটিজেন হয়ে যাবেন, এবং তিনি সিনিয়র সিটিজেন হলে এই আইনের অন্তর্ভুক্ত হবেন। দেখুন, অন্য যে আইন আছে সঙ্গে এই বিশেষ আইনটির সুবিধাও তিনি পাবেন। আমি একটা কথা বলি, কোনো বাবা মাকেই যদি তার সন্তানরা মারেন, আঘাত করেন, অত্যাচারিত হন, তাহলে তিনি থানায় যেতে পারেন। কিন্তু এই বিশেষ আইনটায় আরও কিছু সুবিধা দেওয়া হয়েছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের বলছি। অবশ্যই, আমি এরপরেই সেই প্রশ্নতেই আসবো যে কি কি সুবিধে এই আইনে দেয়া হচ্ছে। দেখুন, আমি প্রথম বলবো যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, যে যদি কোথাও অত্যাচারিত হন, অত্যাচারিতা হন, নিগৃহিতা হন, তাহলে দৌড়ে থানায় যান, আগে একটা অভিযোগ দায়ের করুন। এখানে আমি পরিষ্কার করে বলে দিই, আপনারা থানায় গিয়ে বলবেন আর একজন সাব ইন্সপেক্টর বা ডিউটি অফিসার যিনি আছেন তিনি লিখছেন, এটা করবেন না। আপনারা বাড়িতে বসে মাথা ঠান্ডা করে আপনার অভিযোগটি লিখুন, একটি জেরক্স করান,
থানায় যান, থানায় গেলে ওই অরিজিনালটাতে একটা ছাপ মেরে দেবে। এফআইআর না হোক, জেনারেল ডায়েরি না হোক, আজকাল পুলিশ তৈরি করেছে একটা নতুন একটা ফরম্যাট, যেটা আমাদের কোনো ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে নেই। সেটা হলো ওই রিসিভড উইদাউট ভেরিফাইং কন্টেন্টস বলে দেয়, তাহলেও হবে। আপনারা একটা ছাপ্পা মারান। অনেক সময়ই আমরা দেখি আমাদের মক্কেলরা থানায় যান, তারা কাঁদতে কাঁদতে বলেন থানার অফিসার কি লেখেন না আমি বুঝি না, একটা ছোট্ট কাগজে তারা একটা ছাপ মেরে দেন, বলেন আপনার জেনারেল ডায়েরি হয়ে গেল। আমি বলছি এটা করবেন না, আপনারা লিখে নিয়ে যান। দরকার হলে সেদিন পারলেন না, কাছাকাছি কোনো উকিলবাবু থাকলে বা একজন পড়াশুনো জানা মানুষ তাদের কাছে যান, তাদের সাথে একটু আলোচনা করে নিন, আলোচনা করে লিখে নিয়ে যান, ছাপটা নিয়ে আসুন। বাকি আমরা করব, আপনার উকিলবাবুরা করবেন। প্রয়োজনে হাইকোর্টে যাওয়া বা প্রয়োজনে অন্য কোথাও যাওয়া সেটা করবেন। আর একটা কথা বলি, এটা গেল। এর সঙ্গে যদি আপনি সিনিয়র সিটিজেন হন, সিনিয়র সিটিজেন বাবা মা হন, মানে পেরেন্ট যিনি সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটা নির্দিষ্ট ফোরাম তৈরি হয়েছে। তিনি হলেন এসডিও, আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার। এই উদ্দেশ্যটা মহৎ। একজন মানুষকে দৌড়ে কোর্টে যাওয়ার চাইতে তিনি হয়তো এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছে দৌড়ে যেতে পারবেন, এবং এখানে আপনার আইনজীবীও লাগবেন। আপনি যান, আপনি গিয়ে সেখানে আপনার মনের কথা বলুন, পারলে লিখে নিয়ে যান। এই সাব ডিভিশনাল অফিসার আপনার অভিযোগের ফোরাম, তার কাছে আপনি বলুন। এবং সেখানে আমি যে কথা বললাম, এখানে টাকা পয়সাও লাগবে না, আপনি নিজে যান, উকিলবাবু লাগবে না, আপনার কাউকে নিতে হবে না, দৌড়ে চলে যান। আপনি শুধু খেয়াল রাখুন আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার এসডিও কোথায় বসেন। সেখানে গিয়ে আপনি একটি অভিযোগ দায়ের করবেন, এবং সেই অভিযোগে কি কি পাবেন শুনুন। এই অভিযোগে যদি দায়ের করেন, তাহলে যদি আপনার খোরপোশের দরকার হয়, তাহলে আপনি সর্বোচ্চ 10,000 টাকা খোরপোশ পেতে পারেন। খোরপোশ আপনি অন্য আইনেও পেতে পারেন, ভালো করে বুঝুন। আগে যেটা ভারতীয় দণ্ডবিধিতে 125 ধারা ছিল, সেখানেও কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ খোরপোশ মা বাবা পেতেই পারেন সন্তানের কাছ থেকে, বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও পেতেই পারেন। এছাড়াও আপনি এসডিওর কাছে গেলেও সর্বোচ্চ 10,000 টাকা আপনি পাবেন। যদি মনে হয় আপনার সম্পত্তি অসুরক্ষিত, আপনার জীবন অসুরক্ষিত, তাহলেও এসডিও নির্দিষ্ট আইনে বিধান দেবেন, আপনাকে সুরক্ষা দিতে বাধ্য। যদি না দেন, তাহলে আপনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। মনে রাখুন, এসডিও প্রথম ফোরাম, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বিতীয় ফোরাম বা অ্যাপেলেট ফোরাম। যদি মনে হয় এখানেও কাজ হচ্ছে না, আপনি চলে আসুন মহামান্য কলকাতা হাইকোর্ট। আপনি বলতে পারেন যে আমি কি করে যাব, আমার তো টাকা পয়সা নেই। আমি আপনাকে বলবো, আপনার জেলা আদালতে আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস আছে, সেখানে আপনি নিখরচায় আইনি সুরাহা পাবেন। মনে রাখুন আমার কথা, যদি আপনি মহিলা হন তাহলে আপনি নিখরচায় পাবেন, যে মহিলাই হন না কেন। যদি আপনি চাকরিও করেন, তাহলেও আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। যদি প্রতিবন্ধী হন, আপনি অবশ্যই পাবেন। যদি আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যদি কেউ কারাবাস করেন, যদি শিশু হন, তারাও পান। কিন্তু যদি মহিলা হন, পাবেন। সিনিয়র সিটিজেন হলে পাবেন। নিখরচায় সাহায্য পাচ্ছেন, আইনি সুরক্ষা। আসুন, কেন আপনারা ঘরে বসে মার খাবেন? কেন আপনারা ঘরে বসে চোখের জল ফেলবেন? আপনারা আদালতের সুরক্ষা নিন। মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্ট বারবার, এবং আমাদের জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তারা বলেছেন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ দৌড়ে আদালতে যেতেন, এখন বলছে যদি আদালতে আপনি আসতে না পারেন, তাহলে প্রয়োজনে আদালত আসবে আপনার কাছে। অর্থাৎ আপনি খবর রাখবেন, প্যারালিগাল ভলান্টিয়ার রয়েছে আপনার এলাকায়, তারা কাজ করছেন নিরন্তর, তাদের খবর দিন। তারা আপনার বাড়িতে এসে অভিযোগ লিপিবদ্ধ করবে, নথিবদ্ধ করবে, তারা যা করার করবে। মনে রাখবেন এই শব্দটা, প্যারালিগাল ভলান্টিয়ার। তারা আপনার এলাকাতেই কাজ করছেন, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি আপনার জেলা আদালতে যেতে পারেন, নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আপনি আপনার মহকুমা আদালতে যেতে পারেন, তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আমার এই কথাগুলি মনে রাখুন। তাহলে মানে তারা সিনিয়র সিটিজেন হলে এবং তারা যদি বাবা মা হন, তাহলে তারা এই আইনটার দ্বারস্থ হতেই পারে, একদম আইনি দ্বারস্থ হবেন। এখানে আরেকটা কথা বলে দিই, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সন্তানের বিরুদ্ধে বা যে কোনো অল্প বয়সী আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি করা যাবে? এইখানে বলছে মানে আইনটা কাদের বিরুদ্ধে বলবৎ করা যাবে। সন্তানের বিরুদ্ধে আপনি শুনলেন, ছেলে মেয়ে, যদি ছেলে মেয়ে না থাকেন,
হতে পারেন তিনি নিঃসন্তান, তাহলে একটা চমৎকার এখানে বন্দোবস্ত করা আছে যে দেখতে হবে ওই ছেলে মেয়ে তো এখানে নেই, তাহলে ওই সিনিয়র সিটিজেনদের সম্পত্তির উত্তরাধিকারী কারা হচ্ছেন। ধরা যাক ওই সিনিয়র সিটিজেনদের একটি বাড়ি আছে, সেই বাড়িটা কে ইনহেরিট করবেন, উত্তরাধিকারী কে হবেন। জানা গেল ভাগ্নে, ভাগ্নি, ভাইপো, ভাইঝি, অথবা তাদের সন্তান, অথবা আরও দূরের কোনো ছেলে মেয়ে, তারা ওই সম্পত্তি পাচ্ছেন। অথবা এই বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক তারা যখন মারা যাবেন তখন তাদের ব্যাংক, এদের বাড়ি নেই, আমি ধরে নিলাম বাড়ি নেই, অনেকেরই বাড়ি থাকে না, কিন্তু ব্যাংকে গচ্ছিত কিছু টাকা আছে, 1000 টাকাও আছে। এই 1000 টাকা কে পাবেন? দেখা গেল ভাবতে ভাবতে দূরের একজন আত্মীয় পাচ্ছেন। সেই সম্পত্তিটি যিনি পাবেন, তাহলে তার বিরুদ্ধে উনি অভিযোগ দায়ের করে পাবেন বলতে তাকে কি সেটাকে আগে থেকে কোনো প্রয়োজন নেই। সম্ভাব্য উত্তরাধিকারীর বিরুদ্ধেও আমি কিন্তু দাবি করে বলতে পারি যে আমাকে ও দেখভাল করবে, কারণ আমি মারা গেলে আমার সম্পত্তিটিও ভোগ করবে বা আমার সম্পত্তিরও উত্তরাধিকারী, কাজেই আমি চাই ও আমার দেখভাল করুক। আপনি ভেবে দেখুন একজন সিনিয়র সিটিজেন কোথায় গিয়ে পৌঁছন তার শেষ বয়সে, শরীর তার জবাব দিয়ে দেয়, পকেটে টাকা পয়সা নেই, তিনি সব সময় সুরক্ষিত, হয়তো ঠিকমতো তার খাবার দাবার জোটে না, টাকাটা তিনি সঞ্চয় করে রাখছেন ভবিষ্যতের জন্য, আরে ভবিষ্যতে তিনি বাঁচবেন কিনা ঠিক নেই, তার শরীর জবাব দিয়ে দিয়েছে। এই ধরনের মানুষগুলিকে শুধু আত্মীয় স্বজন দেখবে তা নয়, আমাদের প্রশাসনও দেখবে, রাষ্ট্র দেখবে, সে কথা বলা আছে এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, এবং সেই মানুষগুলিকে এনে ওই বৃদ্ধাশ্রমে রাখতে হবে যাদের কেউ নেই, যারা সহায় সম্বলহীন। বুঝতে পারছেন কতটা মহৎ উদ্দেশ্য এই আইন প্রণয়ন করবার। কিন্তু আমার দুর্ভাগ্য লাগে যে স্বাধীনতার এত বছর পরে 2007 সালে এই আইন প্রণীত হলো, আর আজকে 2026-এর 15ই জুন অনেকে আমাকে বলবেন হয়তো এই আইনটা রয়েছে আমরা জানতাম না। আপনি ভাবুন 2007-এ এই আইন প্রণীত হয়েছে, 2026-এও অনেক মানুষ হয়তো এই আইনটার কথা জানেন না। এই আইনে বলা রয়েছে হাসপাতালে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সুরাহা দিতে হবে, চাইলেই তাদের বেড দিতে হবে, চিকিৎসা করতে হবে, এবং যখন তারা ওষুধ কিনতে যাবেন তাদের জন্য আলাদা কিউ হবে বা আলাদা সারি হবে, তারা লাইনে দাঁড়াবেন না। এ আইনে বলা রয়েছে ব্যাংক, পোস্ট অফিসে তারা আলাদা লাইনে দাঁড়াবেন না, তাদের জন্য সুরাহা। আমার মনে আছে কোভিডের সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি পোস্ট অফিসে তারা এসেছেন পেনশন তুলতে, কিন্তু কোনো কারণে কারণ তৈরি করা হয়েছে যে পোস্ট অফিসের ভেতরে বেশি ভিড় তৈরি করা যাবে না। সিনিয়র সিটিজেনরা ছাতা মাথায় পোস্ট অফিসের বাইরে লাইন দিয়ে রয়েছেন রাস্তায়। ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র, আমি তখন সেটা ফেসবুকে লিখেছিলাম যে এই কি কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা, যে কোভিডের সময় তারা পোস্ট অফিস এবং ব্যাংকের বাইরে ছাতা মাথায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটু ব্যাংকের ভেতরে বা পোস্ট অফিসে বসার জায়গা জোটে না, তারা একটু বসতে পারেন না। আজকে লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাংকে তাদের যেতে হবে, গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এই কি আইন প্রণেতাদের উদ্দেশ্য? দুটো জিনিস আপনি যে কথা বললেন যে হ্যাঁ, যাতে আদালতে আসতে না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য, তার জন্যই এই সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান লোকে শুনবেন, আমি জানি যে এই অনুষ্ঠান চায়ের দোকানে, এই রেডিও স্টেশন বাজে, চায়ের দোকানে চা খেতে খেতে গ্রামান্তরে বয়স্ক মানুষের এই অনুষ্ঠান শুনছেন। যদি শোনেন তাহলে আপনারা শুনুন যে আপনারা অসহায় নন, আপনাদের জন্য আইন রয়েছে, আইনের প্রয়োগ রয়েছে যথাযথ। শুধু আপনারা একটু সচেতন হন, আপনারা আসুন আইনের সুরাহা নিতে। ধরুন কোনো বাবা মায়ের ওপর তার সন্তান অত্যাচার করছে, বাবা মা অনেক সময় তাদের কিছু ভালোবাসার জায়গা থেকে হয়তো তেমন কিছু গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিতে পারছেন না, কোনো সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি কি তাদের হয়ে কাজ করতে পারেন, আইনের দ্বারস্থ হতে পারেন? দেখুন, এ আইনে বলা আছে যারা অত্যাচারিত হবেন, অসুরক্ষিত থাকবেন, তারা নিজেরা যেতে পারেন। তাদের কোনো আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এজেন্ট, তিনিও আসতে পারেন। এজেন্ট কথাটা বলা উচিত না, তাদের হয়ে রিপ্রেজেন্টেটিভ, তারা হয়তো
অশক্ত, বিছানা থেকে উঠতে পারছেন না, তাদের হয়ে যেতে পারেন। কোনো এনজিও এগিয়ে আসতে পারে, এমনকি সুমোটো এই যদি আমাদের এই ফোরাম, যার কথা বললাম, সাব ডিভিশনাল অফিসার ট্রাইব্যুনাল, এটা শব্দটা বলা হয় ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল যদি শোনেন কোথাও কোনো মানুষ একেবারে অসহায়, যার হয়ে কেউ বলার নেই, তাহলে তিনি সুমোটো পদক্ষেপ গ্রহণ করবেন। ভাবতে পারছেন, এনজিওকে পাওয়ার দেওয়া হচ্ছে। আপনি শুধু আপনার প্রতিবেশী যদি অশক্ত হন, অসুরক্ষিত হন, এটা জানিয়ে দিন, তাহলে ওই ট্রাইব্যুনাল, সাব ডিভিশনাল অফিসার যাকে আমি বললাম, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল থেকে এসে তাকে সুরক্ষা প্রদান করবেন। তার যা যা সুরক্ষা দরকার, এখানে শুধু খোরপোশটা বড় কথা না, জীবন এবং সম্পত্তির অধিকারটা বড় কথা, জীবন এবং সম্পত্তির সুরক্ষাটা বড় কথা, তা কিন্তু তিনি পাবেন। আচ্ছা, তাহলে এখানে পুলিশের কি আলাদা করে ভূমিকা কিছু রয়েছে? মানে এই যে তিনি যদি কারোর কাছে গিয়ে প্রাথমিকভাবে যদি বাবা মা অত্যন্ত অত্যাচারিত হন, তাহলে থানাতে দৌড়ালেন, নিশ্চয়ই, তাহলে পুলিশের কি ভূমিকা রয়েছে? আইন কি বলছে? পুলিশের তো অবশ্যই ভূমিকা রয়েছে। পুলিশ তো প্রাথমিক সুরক্ষাটা দেবেন। অনেক সময়ই বাবা মাদের বের করে দেওয়া হয়, রাস্তায় বের করে দেওয়া হয়, এবং সেটা একটা অপরাধ এই আইনে, এবং সেখানে 3 বছরের জেল হতে পারে যদি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে, প্রাথমিক সুরাহা দেবে। দেখুন, পুলিশকে সরিয়ে নেওয়া হয়নি এই আইনে। পুলিশ এমন কথা বলা হয়নি যে এই আইনটা আছে বলে পুলিশের কাজ কমে গেল, যাও পুলিশ তোমার ছুটি, তা নয়। কোথাও যদি কোনো সন্তান তার বাবা মাকে মারছেন বলে শোনে পুলিশ, তাহলে পুলিশ কী করবে? পুলিশ সঙ্গে সঙ্গে একটি টেলিফোনিক ইনফরমেশন থেকে, যদি টেলিফোনিক ইনফরমেশন তারা পায়, সেটা ডায়ারাইজ করে সঙ্গে সঙ্গে দৌড়বে তাকে উদ্ধার করতে বা রক্ষা করতে। যদি পুলিশ শোনে যে কোনো বাবা মাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে, তাহলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে? তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হবে, আমি বলে দিলাম। অর্থাৎ পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে। তারপর যদি উনি মনে করেন ট্রাইব্যুনালে যাবেন, যদি উনি মনে করেন ট্রাইব্যুনাল আসবে ওনার বাড়িতে, ট্রাইব্যুনাল সুমোটো কমপ্লেইন্ট নেবে। যদি মনে করেন আমরা তাদের পাশে দাঁড়াবো, তাহলে আমরা দাঁড়াবো, কিন্তু পুলিশ তাই বলে চোখ সরিয়ে নিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কি মেনটেনেন্স দিতে বাধ্য? দেখুন, মেইনটেনেন্স তো দিতে বাধ্য অবশ্যই। মেইনটেনেন্স, বাবা মাকে দেখা, বাবা মার সুরক্ষা, সে তো ভারতীয় ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুটোতেই বলা আছে যে বাবা মা চাইলেই খোরপোশ পাবেন। বাবা মা যদি আনএবল টু মেনটেন দেমসেলভস হন, অর্থাৎ তারা নিজেদের মেনটেন করতে, ভরণ পোষণে অসমর্থ হন, তাহলে তারা পাবেন, এবং এই আইনেও পাবেন। আমি বললাম যে সর্বোচ্চ 10,000 টাকা ভরণ পোষণ বাবদ তারা পাবেন, 10,000 টাকা সর্বোচ্চ পাবে। এবং অন্যান্য আইন তো রয়েছে যেগুলোতে সাধারণ সকলেই বিভিন্ন রকমের সুযোগ পেয়ে থাকেন, কিন্তু পাশাপাশি এইটাতে তাদের কিন্তু এইটা কেন, এইটা অনেকটা ইংরেজিতে যদি বলেন আপনি এভাবে বলতে পারেন হ্যাসল ফ্রি। আদালতে যেতে হচ্ছে না, মামলা দায়ের করতে হচ্ছে না, উকিলবাবুর কাছে তদবির করতে যেতে হচ্ছে না, আপনি নিজেই চলে গেলেন ট্রাইব্যুনালে। এবং ট্রাইব্যুনালটা কোথায়? আপনার এলাকায়, এসডিওর অফিস। সেখানে সুরক্ষা না পেলে, সুরাহা না পেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান। আপনি যেতে পারছেন না, আপনার পরিবারের অন্য কেউ যাবেন, এনজিও যাবে, তাদের কাছে খবর দিন, তারা আসবে। তাহলে সেক্ষেত্রে ধরুন আদালত বা ট্রাইব্যুনাল যার কাছে গিয়ে এই প্রবীণ বা প্রবীণা তারা অভিযোগ জানালেন, তাহলে সেক্ষেত্রে তারা কি কোন কোন বিষয়গুলো তারা যাচিয়ে দেখে নেন? প্রথম কথা, তারা দেখবেন যে ইনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন, এনার খোরপোশের দরকার আছে কিনা বা ভরণ পোষণের দরকার আছে কিনা, জীবন ও সম্পত্তির সুরাহা ও সুরক্ষার দরকার আছে কিনা। এছাড়াও এই আইনে আমি তো বললাম বৃদ্ধাশ্রমের কথা বলা রয়েছে, হাসপাতালে নিখরচায় চিকিৎসার কথা বলা রয়েছে। দেখতে হবে তার কি প্রয়োজন, যা প্রয়োজনই হোক তাকে সেই সুরাহাটা দেওয়া হবে। দেখুন, সংবিধান বলেছে একজন মানুষ শুধু বেঁচে থাকবেন না, তিনি কিন্তু উইথ ডিগনিটি বাঁচবেন, সম্মানের সঙ্গে প্রয়োজন, যেটা সম্মানের সঙ্গে বাঁচার জন্য তাকে যা যা সুরক্ষা দেওয়া দরকার এই ট্রাইব্যুনাল তাই দেবে। মানে এটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই যে আমরাই তো একদিন বৃদ্ধা হব, ভুলে যাই। কিন্তু আমাদের একটা খুব সুন্দর কথা আছে, ডটার ইন ল মাদার ইন ল সিনড্রোম। অর্থাৎ যিনি মাদার ইন ল আজকে হচ্ছেন,
তিনি কোনোদিন ডটার ইন ল ছিলেন এবং তিনি হয়তো অত্যাচারিতা হয়েছেন, তাহলে তো তিনি যখন অত্যাচারিতা হয়েছেন তার পুত্রবধূকে অত্যাচার করা উচিত নয়, কিন্তু দেখা যায় তিনিও অত্যাচার করছেন। অর্থাৎ এই ডটার ইন ল মাদার ইন ল সিনড্রোম, এটা তো আমরা দেখে আসছি বহু বছর ধরে। ঠিক একইভাবে আপনি যে কথা বললেন, সন্তানের তো উচিত নয় তার বাবা মাকে অত্যাচার করা, কারণ একদিন তিনিও কারো না কারো বাবা মা হয়ে তিনিও বৃদ্ধ বা বৃদ্ধা হবেন। দুটো কথা বলে দিই, অনেক সময় বাবা মা অধিকতর সুরক্ষার আশায়, আরও ভালো থাকবো এই আশায় বাড়ি বা সম্পত্তি ছেলে বা মেয়ের নামে করে দেন। আমি এইখানেই একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। অনেক সময় তো এরকম হয় যে স্বামী মারা গেছেন, স্ত্রী বয়স্ক হয়েছেন, ভাবছেন যে আমার সন্তানই তো দেখবে, সম্পত্তিটা তার নামে লিখে দিই, বা সন্তান হয়তো কোনোভাবে তাকে বোঝালেন যে তুমি লিখে দাও, তাহলে আমার এই লোনটা পেতে সুবিধা হবে, আমার বাড়িটা আমার নামে থাকলে আমার অনেক কিছু সুবিধা হবে, এই সব নানান বুঝিয়ে টুঝিয়ে মা হয়তো লিখেও দিলেন। তারপরেই দেখা গেল যে পুরো ছবিটা পাল্টে গেল এবং নানান রকমভাবে তার উপর অত্যাচার হচ্ছে। তাহলে তখন তিনি কি করবেন? দেখুন, এই আইনে পরিষ্কার বলেছে বাড়ি যার, তার উপর যদি অত্যাচার করা হয় তাহলে যাদের বাড়ি তাদের অধিকার আছে বাড়ি থেকে এদের বের করে দেওয়ার। সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলি বারবার বলেছে। এবং বাবা মার বাড়িতে সন্তান নিছক লাইসেন্সি হিসেবে আছেন, বাড়িতে তার অধিকার জন্মে যায়নি। অর্থাৎ বাবা মার বাড়িতে থেকে যদি বাবা মাকে অত্যাচার করা হয় তাহলে বাবা মা চাইলে সন্তানদের বের করে দিতে পারেন। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো, আপনার কথা অনুযায়ী সম্পত্তিটি হাত বদল হয়ে গেছে, বাবা মা সন্তানদের দিয়ে দিয়েছেন। এই আইনে বলছে চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন, অর্থাৎ দানপত্র করে দিয়েছেন। এবং এই আইনে বলা আছে যদি বাবা মা দানপত্র করে সন্তানকে দিয়ে দেন সম্পত্তি, তারপর সন্তান অত্যাচার করে, তাহলে ওই কারণ দেখিয়ে ওই দানপত্রটি ক্যান্সেল করা যাবে, অর্থাৎ সম্পত্তি আবার তার কাছে ফিরে আসবে। ভাবতে পারছেন, আগে দানপত্র ক্যান্সেল করা অত্যন্ত কঠিন কাজ ছিল, এখন কিন্তু দানপত্র ক্যান্সেল করা যায়। আমি শুধু বলবো যারা আমাদের অনুষ্ঠান শুনছেন যে যখন আপনি যখন দানপত্র করবেন একটা ক্লজ ঢুকিয়ে দিন এই আইনে যে আমি আমার সন্তানদের সম্পত্তিটা দিলাম, কিন্তু সম্পত্তিটা দিলাম এই আশায় যে তারা আমাদের শেষ জীবনে আমাদের দেখবে, যদি তারা না দেখে তাহলে এই সম্পত্তি আমি আবার ফেরত নেব, ব্যাস যথেষ্ট, আপনি সম্পত্তি আবার ফেরত পেয়ে যাবেন। ধরুন দুস্থ বা একেবারে যাদের সহায় সম্বলহীন, অর্থহীন প্রবীণারা, তারা এক্ষেত্রে অনেক সময় ভয়ে থাকেন যে ছেলে মেয়ে অত্যাচার করছে, সহ্য করে নি, কারণ আমার তো আর্থিক বল নেই, আমি কিভাবে কি পাবো, আমার কোথাও যাওয়ার তো জায়গা নেই, তাহলে আমি আইনের দ্বারস্থ হতে গেলেও তো টাকা পয়সা লাগবে। আমি যে একটু আগে বললাম যে নিখরচায় আইনি সুরাহা আপনি পাবেন। আপনি যে কোনো আদালতে, আপনি যে কথা বলছিলাম জেলা আদালত বা সাব ডিভিশনাল কোর্ট বা তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি পরিষেবা পাবেন। আইনি পরিষেবা কর্তৃপক্ষ বসে রয়েছে আপনাকে আইনি সুরাহা দেবার জন্য। আর একটা কথা বলি, এই কনসেপ্টটাও ক্লিয়ার করে নিন যে পুলিশ কিন্তু আপনাকে সহায়তা করতে বাধ্য। যদি কখনো কোনো সিনিয়র সিটিজেন কোথাও অত্যাচারিত হন, আপনারা দৌড়ে থানায় যান। পুলিশ যদি আপনাকে সুরাহা না দেয়, আপনি তাদের বলুন আমার ওই অভিযোগ লিপিবদ্ধ করুন আপনারা, না হলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে যাব। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। শুধু কলকাতা হাইকোর্টই কেন, মহামান্য সুপ্রিম কোর্টও খুব স্ট্রিক্ট। সারা দেশ জুড়ে সিনিয়র সিটিজেনদের ওপরও হওয়া অত্যাচার আটকাতে আদালতগুলি প্রতিজ্ঞাবদ্ধ। কাজেই প্রয়োজনে আপনারা আদালতে আসুন, নিখরচায় আদালতে আসতে পারবেন, কোথাও কোনো খরচ হবে না। এটা গেল এক। দ্বিতীয় কথা, আমাদের এই অনুষ্ঠান যদি রাজ্য সরকারের তরফে কেউ শুনুন যে এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে। আপনি যে কথা বলছেন আমার যাবার জায়গা নেই, বৃদ্ধাশ্রম তৈরি হবে তো, সরকার তৈরি করবে, কিন্তু আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই 2007 সালে প্রণীত হওয়া এই আইনের পরে আজ অবধি কটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। হয়ে থাকলে ভালো, সেখানে সিনিয়র সিটিজেনরা যাবেন নিখরচায়, কোনো তো খরচ লাগবে না। আর বৃদ্ধাশ্রম কনসেপ্টও তো আস্তে আস্তে বদলাচ্ছে। বৃদ্ধাশ্রমটা কিন্তু দয়ার জায়গা নয়, আমি বলছি বৃদ্ধাশ্রমটা একটা অধিকার হিসেবে রাজ্য সরকার তাদের সুরক্ষা দেবেন, বৃদ্ধাশ্রমে আনবেন, সেখানে তারা ভালো থাকবেন, সেখানে তারা ওষুধ পাবেন, পথ্য পাবেন, খাবার পাবেন, যত্ন পাবেন, তাদের কল্যাণের দিকটা নজর দেওয়া হবে।
তবে না ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ সফল হবে। আমার আরেকটাও প্রশ্ন রয়েছে, যে অনেক সময় এরকম হয় যে বাবা মাকে হয়তো সব রকমভাবেই সন্তান দেখছে, কিন্তু বাবা মায়ের সাথে কোনো একটা বিষয়ে যদি মতের অমিল হয়, সেক্ষেত্রে হয়তো বাবা মায়ের ওপরে কোনো না কোনো অত্যাচার আসছে এবং অপমানসূচক কথাবার্তা, সকলের সামনে অপমান করা, এই ধরনের দিক আসছে। কিন্তু তারা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 3টে সিকিউরিটি সন্তান দিচ্ছে, কিন্তু বাবা মা ওই অপমানের বিরুদ্ধে যেতে পারছেন না, অত্যাচারের বিরুদ্ধে যেতে পারছেন না, যেহেতু সন্তান তাদের সব রকমভাবে মেনটেন করছে। দেখুন, ভালোবাসা আর অধিকার দুটোর মধ্যে একটা কিন্তু থিন লাইন আছে। ভালোবাসা তো দিতেই হবে, সন্তানকে বাবা মা ভালোবাসবেন, কিন্তু বাবা মায়েরও কিন্তু অধিকারটা বুঝে নিতে হবে, প্রয়োজনে তাকে আদালতে যেতে হবে। এছাড়া আপনারা তো জানেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ্য হিংসা প্রতিরোধী আইনও একটা রয়েছে, চাইলে তারা সেখানেও যেতে পারেন। আর এই ট্রাইব্যুনাল সব দিক দেখবে। দেখুন, ভালোবাসাটা তো আমি এনে দিতে পারবো না। কোনো সন্তান ভালোবাসছেন না বাবা মাকে, কেন বাসছেন না, তার মধ্যে অনেক কথা জড়িয়ে থাকে, কিন্তু আমরা অধিকারটুকু তো পাইয়ে দিতে পারবো। আমরা বাবা মা ভালো থাকবেন এই বন্দোবস্তটুকু তো করে দিতে পারবো। তিনি ট্রাইব্যুনালে যাবেন, যদি মনে হয় ট্রাইব্যুনালও তাকে দেখছে না, তাহলে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করতে পারেন। অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বয়স্কদের জন্য এখন অনেকটা কিন্তু প্রোটেকশনের জায়গাটা রয়েছে। আর একটা কথা বলে শেষ করি, যে বয়স্ক মানুষেরা কিন্তু সফট টার্গেট দুর্বৃত্তদের। আপনারা যারা ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন, তারা সাবধানে করুন। আপনারা মানে সোশ্যাল মিডিয়ায় যারা সোশ্যাল মিডিয়ায় যারা, দেখুন, সক্রিয় হলেও বয়স্করা অতটা টেক স্যাভি তো হন না, কাজেই অনেক সময় কোনো একটা ওটিপি চলে এলো, তারা সেই ওটিপিটা দিয়ে দিলেন, দেখা গেল ফোন থেকে মুহুর্মুহু টাকা কাটা হয়ে যাচ্ছে। যে টাকা তারা জমিয়েছিলেন সে টাকা দুর্বৃত্তরা কেটে নিল, তারা সাইবার টেরোরিজমের শিকার হলেন। এটা খুব সাবধানে করবেন। আর বয়স্কদের ক্ষেত্রে এই দুপুরবেলাটাই এই দুষ্কৃতকারীরা বেছে নেয়, যখন তারা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন, কখনো কেউ বাজার করছেন, সে সময় একটা ফোন আসবে যে আপনি আপনার ওটিপিটা দিন, আমি অমুক ব্যাংক থেকে বলছি। খুব সাবধান, ওটিপি দেবার ক্ষেত্রে আপনারা সতর্ক হন। আর একটা কথা আপনারা জেনে রাখুন, আজকালকার দিনে ডিজিটাল অ্যারেস্ট বলে খুব একটা কথা আসছে, এবং বয়স্করাই এর শিকার হচ্ছেন। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না। যদি কখনো আপনাকে এ ধরনের ফোন কেউ করে, তাহলে দৌড়ে থানায় যাবেন বা কাছাকাছি কোনো উকিলবাবুর সঙ্গে কথা বলবেন। এরা এত চতুর হয়, এরা বলবে আপনি কারোর কাছে যাবেন না, কারোর সঙ্গে দেখা করবেন না। আমারই এক পরিচিত বন্ধু, তার বাবাকে ফোন এলো যে আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক্ষুনি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিন আমাদের এই ফোন নাম্বারে। সঙ্গে সঙ্গে তিনি সচেতন ছিলেন, তিনি আমাদের ফোন করলেন, আমরা খোঁজ খবর নিয়ে জানালাম যে না, বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অর্থাৎ এ ধরনের ফোন থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। বয়স্কদের বিভিন্নভাবে আক্রমণ করা হয়। আপনারা দেখেন যে খবরের কাগজ খুললে যে বাড়িতে ঢুকে রাজমিস্ত্রি সেজে ঢুকেছে, কখনো কখনো প্রতিবেশী সেজে ঢুকেছে, আত্মীয় বান্ধব হিসেবে ঢুকে খুন করে দিয়ে চলে গেছে। বয়স্করা কিন্তু বহু দিক থেকে অসহায়, তাদের অসহায়তা দূর করবার জন্য আমি মনে করি আমাদের এই কথাগুলি বলা খুব প্রয়োজন ছিল। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আর অবশ্যই শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন আজকের আমাদের এই আলোচনায়। নমস্কার। নমস্কার।